প্রথমে মারধর করা হয়েছে, তারপর গায়ে কেরোসিন কিংবা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে সেই জীবন্ত অবস্থায়। ওই অবস্থায় পুকুরে গিয়ে ঝাঁপ দিয়েছে, তারপর প্রাণ রক্ষা। এখনো তিনি ভালো নেই, বুঝতে পারছেন? মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রতিটি পদে। উদ্দেশ্যই ছিল তাকে মেরে ফেলা। যারা মেরেছে তারা জানতো যে ও ঢাকায় আসছে জামিন নিতে, কারণ 2024 সালে যে বিশৃঙ্খলা হয়েছিল, যেই সমস্ত জঙ্গিরা জুলাই বিপ্লবের নামে বিপ্লব করেছিল, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই আইনজীবী। ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, নিহত 1। বুঝতে পারছেন? মানে গণপিটুনি, যে কোনো কারণে গণপিটুনি দিয়ে দাও। দুটো বিষয় রেখেছে, আপনি বলবেন এক নয়, এটাতে হিন্দুর ওপর অত্যাচার, প্রায় প্রাণ মেরে ফেলার একটা ষড়যন্ত্র, এদিকেও প্রাণে মেরে ফেলা হয়েছে। দুটো আলাদা ঘটনা আপনি বলবেন, কিন্তু ঘটনা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায়। কোথায়? বিশৃঙ্খলা। যে মৌলবাদী ভাবধারা পাকিস্তান থেকে চাষ করে নিয়ে আসে জামাতে ইসলাম, আর সেই জামাতে ইসলাম আপনাদেরকে বোঝায় যে এটাই হচ্ছে ভবিষ্যৎ, শরিয়তই হচ্ছে দেশের আইন, গণতন্ত্র বলে কিছু হয় না, আল্লাহই ভরসা। জামাত আরো বেশি ভয় পেয়ে গিয়েছে, এই যে মৌলবাদ আরো বেশি ভয় পেয়ে গিয়েছে, ভারতের গণতন্ত্রের কাছে তারা কুক্ষিগত হয়ে যাচ্ছে, আর এই পরাজয় তারা মেনে নিতে পারছে না, তাই আরো বেশি করে সহিংসতা দেখাচ্ছে। আজকে যখন এস জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ লুকিয়ে পালিয়ে যান, তার সঙ্গে দেখা পর্যন্ত করেন না। কোন ভয়ে? কিসের লজ্জায়? কোথায় গিয়ে গেমটা খেলছেন? আর এই গেমগুলো কেন খেলতে হচ্ছে? তার কারণ তার মাথায় এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ভারত। মগের মুলুক বাংলাদেশ বলার আগে বলতে হবে আপনাদের মবের মুলুক বাংলাদেশ। বাংলাদেশে অশান্তির মূল কাণ্ডারি শেখ হাসিনা, অন্তত এমনটাই মনে করেন অনেকে। তাকে স্বৈরাচার তকমা দিয়ে দেশ থেকে এক প্রকার বিতাড়িত করা হয়েছে। আজ প্রায় 1 বছর 4 মাস থেকে 5 মাস হয়ে গেল এই সময়কালে শেখ হাসিনা তিনি বাংলাদেশে নেই, কিন্তু অশান্তি কি কমেছে? মানে বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি? শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে অশান্তির পরিমাণ বেড়েছে বই কি কমেনি। বরং হাসিনার আমলে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হতো আমিও মানছি, আজ তার দ্বিগুণ হয়েছে, 4 গুণ হয়েছে। হাসিনার আমলে বাংলাদেশে যেভাবে মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটত, আজ তা একইভাবে দ্বিগুণ থেকে 4 গুণ হয়েছে। স্বৈরাচারী শাসন বিতাড়িত করা গিয়েছে, কিন্তু এই বিশৃঙ্খলা আরও নতুন করে চাগার দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে। আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে মগের মুলুক বাংলাদেশ বলার আগে বলতে হবে আপনাদের মবের মুলুক বাংলাদেশ। কেন? তার কারণ এই মুহূর্তে যেখানে যাই হয় একদল মব চলে আসে এবং তারাই বিচার করে ফেলে। সেখানে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিচার ব্যবস্থা কোনো কিছুর ধার ধারেন না এখন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ওই জুলাই জঙ্গিদের একাংশ এবং সরকারে বসে থাকা উপদেষ্টারা। আমি গত কয়েকদিন ইন্ডিয়ান ডিফেন্স আপডেটস নিয়ে আপনাদের কয়েকটা এপিসোড দিচ্ছিলাম, আর ঠিক সেই সময়ও ক্ষান্ত নেই বাংলাদেশ। বুঝতে পারছেন? তারেক রহমানের সঙ্গে গিয়ে দেখা করে এসছেন, খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থেকেছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং তারপর থেকে মনে করা হচ্ছিল যে ভারত বাংলাদেশ সম্পর্ক আবার নতুন করে নিবিড় সম্পর্ক তৈরি হবে, হয়তো বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে। খালেদা জিয়ার জানাজায় প্রচুর মানুষের সমাগম অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছিল, এবং সুস্থভাবে সেই জানাজা সম্পন্ন হয়েছে। বুঝতে পারছেন? কিন্তু বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরেও অশান্তি থামার নাম নিচ্ছে না বাংলাদেশে। আজ সেই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সামনে রয়েছি আমি নারায়ণ। শুরু করছি রণক্ষেত্র। চলুন দেখা যাক। দেখুন, যে সময় আপনাদের আমি বলছিলাম একের পর এক ভারতের সামরিক ভান্ডারের আপডেট দিচ্ছিলাম, ঠিক সেই সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে গেছে বাংলাদেশে একের পর এক। যেমন দেখুন, এনডিটিভি ওয়ার্ল্ড করেছে, হিন্দু ম্যান অ্যাটাকড, সেট অন ফায়ার ইন বাংলাদেশ, escapes by jumping into pond.
বুঝতে পারছেন? প্রথমে মারধর করা হয়েছে, তারপর গায়ে কেরোসিন কিংবা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে সেই জীবন্ত অবস্থায়, ওই অবস্থায় পুকুরে গিয়ে ঝাঁপ দিয়েছে, তারপর প্রাণ রক্ষা। এখনো তিনি ভালো নেই, বুঝতে পারছেন? মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রতিটি পদে। কি বলছেন দেখুন, তার নাম হচ্ছে খোকন দাস। ইনিও একজন হিন্দু, ওয়াজ অন হিজ ওয়ে হোম when he was attacked with sharp weapons by a mob, beaten up and set ablaze। বুঝতে পারছেন? খোকন দাস তার নাম। সে বাড়ি ফিরছিল, বলছে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, একজন দুজন নয়, পুরো মব। এই যে দেখছে বলছেন মব। তারপর তাকে ওই আক্রমণের পর এলোপাথারি গণপিটুনি দেওয়া হয়, তারপর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখানে আরও ডিটেলসে বলেছে, অ্যানাদার হিন্দু ম্যান ওয়াজ অ্যাটাকড বাই এ ভায়োলেন্স গ্রুপ ইন বাংলাদেশ, খোকন দাস 50 বছর বয়স। বুঝতে পারছেন? একজন প্রৌঢ়, যুবকও নয়, 50 বছর বয়স। তার কী বা করার ক্ষমতা রয়েছে এই বয়সে? সে 10টা ছেলের সঙ্গে লড়তে পারবে? একটা ছেলের সঙ্গে লড়তে পারবে না সে। এ কি আর শাহরুখ খান? তার নাম ছিল কি? খোকন দাস। ওয়াজ ইনজিউর্ড আফটার দ্য অ্যাটাক অ্যান্ড সেট অন ফায়ার। দ্য ইনসিডেন্ট টুক প্লেস অন December 31 ইন দ্য সারিয়াতপুর ডিস্ট্রিক্ট অফ অ্যান কান্ট্রি and his latest in the series of attack on minorities in Bangladesh। 31শে ডিসেম্বর এই ঘটনাটাই ঘটেছে। কোথায়? সারিয়াতপুরে। 50 বছর বয়স, খোকন দাস তার নাম। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ, তারপর মব লিঞ্চিং, গণপিটুনি যাকে বলে, তারপর সেই অবস্থায়, জীবন্ত অবস্থায়, তার শরীরে যখন কোনো সার নেই, শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাসটাই পড়ছে, ঠিক সেই সময় তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর সে বাঁচার জন্য ওই অবস্থায় দৌড়তে দৌড়তে পুকুরে ঝাঁপ দেয়। বুঝতে পারছেন? একবার খালি ভেবে দেখুন পুরো সিনারিওটা, গায়ে কাটা দিয়ে দেবে। এই ধরনের অত্যাচার প্রতিনিয়ত হয়ে চলেছে বাংলাদেশে। কি বলছে? দ্য ভিকটিম ওয়াজ অ্যালেজলি অন হিজ ওয়ে হোম ওয়েন হি ওয়াজ স্ট্যাপড ইন দ্য লোয়ার অ্যাবডোমেন বাই এ মব, বিটেন আপ দ্য সেট অ্যাবলেজ আফটার বিং ডাউজ উইথ পেট্রোল ঢেলে দেওয়া হয়। হি অনলি সার্ভাইভ বিকজ হি ম্যানেজড টু জাম্প ইন্টু এ নিয়ার বাই পন্ড, পার লোকাল মিডিয়া রিপোর্টস। স্থানীয় বাসিন্দারা এবং যে লোকাল মিডিয়া রয়েছে তারা এই ধরনের খবরটাই বলছে। বুঝতে পারছেন? এদিকে হিন্দু। অন্যদিকে দেখুন, চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি। ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, নিহত 1। বুঝতে পারছেন? মানে গণপিটুনি, যে কোনো কারণে গণপিটুনি দিয়ে দাও। এখন তো বাংলাদেশের অর্থনীতি কি? এখন বাংলাদেশে চাঁদার অর্থনীতি চলছে, চাঁদার অর্থনীতি। বুঝতে পারছেন? যে যত বেশি চাঁদা তুলতে পারবে সে তার তত বেশি অর্থনৈতিক অবস্থা ভালো, আর যে চাঁদা তুলতে পারবে না তাকে কেউ পুষছেও না, এরকম একটা ব্যাপার। ভোটে লড়বে, সাধারণ মানুষের থেকে চাঁদা নিচ্ছে। বুঝতে পারছেন? মানে যাই হোক না কেন, কিছু একটা ঘটবে। ধরুন একটা রাস্তার ধারে কিছু একটা তৈরি করা হবে, একটা মাজার তৈরি করা হবে, কিছু একটা তৈরি করা হবে, সাধারণ মানুষ যেই হেঁটে যাচ্ছে তার থেকে চাঁদা দাও ভাই। দোকান খুলে বসেছে পান বিড়ি সিগারেটের, চাঁদা দাও ভাই, এরকম একটা ব্যাপার। যেখানে যাবেন সেখানে তোলাবাজি চলছে, খালি চাঁদাবাজি চলছে এখন। আর দেখুন কি হচ্ছে, নারায়ণগঞ্জের ফতুয়া থানাধীন কাশীপুর দেওভোগ নাগবাড়ি মোড়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে রায়হান খান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 1 জানুয়ারি এই ঘটনা ঘটে। আনুমানিক 7টার দিকে দেওভোগ নাগবাড়ি এলাকায় ফারুকের ফলের দোকানের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল 7টার দিকে রায়ান স্থানীয় এক গ্যারেজ মালিকের কাছ থেকে 1500 টাকা চাঁদা নেন। পরে একটি হোটেলের কর্মচারীর কাছে 5000 টাকা চাঁদা দাবি করলে ওই কর্মচারী দিতে অস্বীকার করেন। স্বাভাবিক, কেন দেবে ভাই, কেন দেবে? এতে ক্ষুব্ধ হয়ে রায়হান বাসা থেকে একটি দা এনে ওই কর্মচারীকে মারধর করেন। চাঁদা না দিলে আবার দা নিয়ে এসে মারধরও করছে। এরকম বিশৃঙ্খলা এই জায়গায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ আজকে। বুঝতে পারছেন? দেখুন, এই সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে রায়ানকে ঘিরে ধরে গণপিটুনি দেয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও কপালে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুঝতে পারছেন? যে চাঁদাবাজি করতে গেছে তাকেই গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। খালি আমি এই দুটো বিষয় রেখেছি, আপনি বলবেন এক নয়, এটাতে হিন্দুর ওপর অত্যাচার, প্রাণ মেরে ফেলার একটা ষড়যন্ত্র, এদিকেও প্রাণে মেরে ফেলা হয়েছে। দুটো আলাদা ঘটনা আপনি বলবেন, কিন্তু ঘটনা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায়। কোথায়? বিশৃঙ্খলা। এখন যে বাংলাদেশে অশান্তিটা চলছে সেটা এই ঘটনাটাও প্রমাণ করে, দীপু চন্দ্রের দাসের ঘটনাটাও প্রমাণ করে। অন্যদিকে ঢাকায় বিস্ফোরণে মৃত্যু সিয়াম মজুমদারের ঘটনাটাও কিন্তু একই ঘটনা, ওই অশান্তির মধ্যেই পড়ে, ওই বিশৃঙ্খলার মধ্যেই পড়ে। প্রথম আলো করেছে, রাজধানীর বসুন্ধরায়
আইনজীবীকে পিটিয়ে হত্যা, এই ঘটনাটাও ঘটে গেছে এর মাঝে। এই সেই আইনজীবী, তার নাম নাইম কিবরিয়া। এনার দোষ কি, কি করেছিলেন তিনি, যে কারণে তাকে এই অবস্থায় তাকে পিটিয়ে হত্যা করা হলো? বলছে রাজধানীর বসুন্ধরায় আবাসিক এলাকার গতকাল মানে বুধবার রাতে এই ঘটনা ঘটে। নাইম কিবরিয়া নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক এসআই আরিফুল ইসলাম। কি বলেছেন আরিফুল ইসলাম প্রথম আলোকে? বলছে তারা জানতে পেরেছেন যে রাত 10টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার চালাচ্ছিলেন নাইম, মানে যে মারা গিয়েছেন। এক পর্যায়ে একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারটির ধাক্কা লাগে। তখন মোটরসাইকেলের চালক সহ অজ্ঞাত পরিচয় যুবকেরা নাইমকে প্রাইভেট কার থেকে টেনে হিজড়ে নামিয়ে আনেন। তারপর তারা তাকে বেদম মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যান। খবর পেয়ে তার খালাতো ভাই রফিকুল এসে তাকে উদ্ধার করেন, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান, আর সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত বলে ঘোষণা করেন। বুঝতে পারছেন, মানে ধাক্কা ধাক্কি দেখে ঝামেলা এমন জায়গায় পৌঁছে গেল যে তাকে এমন মারধর করা হলো, তাকে হাসপাতালে নিয়ে গিয়েও তার প্রাণ বাঁচানো গেল না। বিষয়টা এখানে নয়, ধাক্কা ধাক্কি নিয়েই কিন্তু পুরো বিষয়টা নয়। দেখুন তার পরের স্ট্যান্ডারটা পড়ছি। নিহতের খালাতো ভাই রফিকুল প্রথম আলোকে বলেন, নাইম পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। 10 দিন আগে তিনি পাবনা থেকে এসে ঢাকার পূর্বাঞ্চলে তার রফিকুল আর কি তার বাসায় ওঠেন, মানে যিনি বলছেন। পাবনায় নাইমের বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন। বুঝতে পারছেন, বুঝতে পারছেন, আসলে উদ্দেশ্যই ছিল তাকে মেরে ফেলা। বাইকে ধাক্কা দিয়েছে বলে তাকে মারতে হবে তা নয়, উদ্দেশ্যই ছিল তাকে মেরে ফেলা। যারা মেরেছে তারা জানতো যে ও ঢাকায় আসছে জামিন নিতে, কারণ 2024 সালে যে বিশৃঙ্খলা হয়েছিল, যেই সমস্ত জঙ্গিরা জুলাই বিপ্লবের নামে বিপ্লব করেছিল, জুলাই বিপ্লবীর নামে বিপ্লব করেছিল, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই আইনজীবী। তার জন্য তার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছিল যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। আর সেই মামলা নিতেই জর্জরিত ছিলেন পাবনা জজ কোর্টের আইনজীবী, একজন আইনজীবী, তার বিরুদ্ধেই মামলা ঠুকে দেওয়া হচ্ছে। কেন? তিনি সত্যের পক্ষে কথা বলেছিলেন। আর শুধু মামলা ঠুকেই ক্ষান্ত হননি, তিনি যখন জামিন নিতে ঢাকায় আসেন তখন তাকে পুরোপুরি খালাস করে দেওয়া হয়। বুঝতে পারছেন কি অবস্থা? দেখুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা বলছে 2025 সালে 539 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। নির্যাতন ও হয়রানির শিকার HRSS এর প্রতিবেদন। এই HRSS হচ্ছে বাংলাদেশেরই একটি সংগঠন, একটি সংস্থা, একটি প্রতিষ্ঠান। দেখুন কি বলছে। HRSS জানায় মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপের ঘটনা গত বছরেও দৃশ্যমান ছিল। সাইবার নিরাপত্তা আইন 2023 এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অধীনে মোট 27টি মামলা হয়েছে, যেখানে 24 জনকে গ্রেপ্তার, 54 জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 47টি সভা সমাবেশে বাধা দিয়েছে, যাতে 512 জন আহত এবং 36 জন গ্রেপ্তার হয়েছেন। বুঝতে পারছেন? এর পুরো রিপোর্ট যদি আপনারা দেখুন, এখানে একটা সুন্দর স্ট্যান্ডার্ড করেছে। 2025 সালে থেকে কমপক্ষে 2047 জন নারী ও কন্যা শিশুর উপর অত্যাচার হয়েছে। পুরোটা পড়ুন, দেখুন কি বলছে। 2025 সালে সারা দেশে অন্তত 318টি হামলায় মোট 539 জন সাংবাদিকের হত্যা, নির্যাতন ও নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, মানে HRSS। এই গণমাধ্যমের প্রতিবেদন ও নিজস্ব তথ্য অনুসন্ধানের উপর ভিত্তি করে 2025 সালের মানবাধিকার পরিস্থিতির চিত্র এই প্রতিবেদনে তুলে ধরা হয়। কি বলছে? 2025 সালে কমপক্ষে 2047 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে 828 জন ধর্ষণের শিকার। বলুন, যদি এই HRSS এই রিপোর্ট প্রকাশ্যে না আনতো তাহলে কে জানতো ভাই? এই গত এক বছরে, মাত্র এক বছরে, বুঝতে পারছেন মানে প্রতিদিন কতগুলো করে ধর্ষণ হয়েছে? তাহলে 365 দিনে 828টা ধর্ষণের ঘটনা। ভেবে দেখুন একবার,
কি বলছে, এর মধ্যে 474 জন 18 বছরের কম বয়সী বা শিশু। বুঝতে পারছেন, মানে এই মানসিকতা কোথা থেকে এলো সব বলছি। এছাড়া 179 জন নারী, কন্যা, শিশু গণধর্ষণের শিকার এবং ধর্ষণের পর 28 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া এসব ঘটনায় আত্মহত্যা করেছেন 10 জন নারী। 414 জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন, তন্মধ্যে শিশু 236 জন। এছাড়াও যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত 35 জন। আত্মহত্যাই করেছে মাত্র 4 জন। বুঝতে পারছেন, যৌতুক দিতে পারিনি। 2025 সালে দাঁড়িয়ে বাংলাদেশ কিভাবে পিছোচ্ছে। যৌতুক দিতে পারেনি বলে 35 জনকে হত্যা করা হয়েছে, এরকম গৃহবধূ। এই 35 জনের মধ্যে 31 জনকে হত্যা, আর 4 জন নিজেরাই আত্মহত্যা করেছে, আর আহতও রয়েছে 32 জন। এছাড়া পারিবারিক সহিংসতায় 383 জন, তার মধ্যে আত্মহত্যা হচ্ছে 194 জন, নিহত ও আহত প্রায় 113 জন। বুঝতে পারছেন, পারিবারিক সহিংসতা, ডোমেস্টিক ভায়োলেন্স, সেখানেও এই সংখ্যা উঠে আসছে। বলছে অ্যাসিড সহিংসতায় শিকার হয়ে নিহত হয়েছেন 2 জন এবং আহত হয়েছেন 2 জন। এই ঘটনা এই 2025 সালে অ্যাসিড মারার মতনও ঘটনা ঘটেছে বাংলাদেশে। কি বিষাক্ত ঘটনা, যেখানে 2 জন মারাও গিয়েছে এবং 2 জন আহত। অন্যদিকে শিশু নির্যাতনের শিকার হয়েছেন 1371 জন, যাদের মধ্যে 288 জন প্রাণ হারিয়েছেন এবং 1083 জন শিশু বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। বুঝতে পারছেন কেন আমি বারবার বলছি বাংলাদেশ আজকে কোথায় গিয়ে পৌঁছেছে, কিভাবে পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। 71 পূর্ববর্তী পূর্ব পাকিস্তানের রূপ নিয়ে ফেলেছে। কেন বলছি, তার কারণ হচ্ছে এই যে মৌলবাদী ভাবধারা, পাকিস্তান থেকে চাষ করে নিয়ে আসে জামাতে ইসলাম। আর সেই জামাতে ইসলাম আপনাদেরকে বোঝায় যে এটাই হচ্ছে ভবিষ্যৎ, শরিয়তই হচ্ছে দেশের আইন, গণতন্ত্র বলে কিছু হয় না, আল্লাহই ভরসা। বুঝতে পারছেন, আল্লাহর নামে তিনি তার ইসলাম ধর্মকে বিকৃত করে আপনাদের সামনে প্রেজেন্ট করে, আর আপনারা সেই জামাতকে অন্ধের মতন বিশ্বাস করেন যে জামাত নিজেই ইসলাম ধর্ম মানে না, ওই পাকিস্তানের বলে দেওয়া ধর্ম তারা পালন করে যায় শুধু। বুঝতে পারছেন, আজকে যখন এস জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ লুকিয়ে পালিয়ে যান, তার সঙ্গে দেখা পর্যন্ত করেন না। কোন ভয়ে, কিসের লজ্জায়? এগুলো বুঝতে হবে আপনাদের। বুঝতে পারছেন, জামাতের আমির শফিকুর রহমান এখন বলছেন বাঁচার জন্য যে ভারতের এক কূটনীতির সঙ্গে আমার কথা হয়েছিল এই বছরের শুরুতে। কেন, কি কারণে, কি মতলব তোমার হঠাৎ করে এই কথা বলতে গেলে? সেটাও খোলসা করব, আজকেই করব। একদিকে জামাত বলছে আমরা সবাইকে চাই, আমরা নির্বাচনে যে কটা সিট পাই, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু সরকার গড়ব প্রত্যেকটা দল একসঙ্গে। বুঝতে পারছেন, খুব ভালো স্বপ্ন। ওই যে আমাদের আমির শফিকুর রহমান তিনি বলছেন মহিলাদের 5 ঘন্টা কাজ করলেই তাদের 8 ঘন্টার স্যালারি দেওয়া উচিত, মানে এত সম্মান মহিলাদের প্রতি। অন্যদিকে দেখুন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার 383 জন। বুঝতে পারছেন, এই সংখ্যাটা যখন হাসিনার আমল ছিল তখন কিন্তু এতটাও ছিল না, এইভাবে বাড়তো না, আজ যেভাবে বাড়ছে। আসলে জামাত আরো বেশি ভয় পেয়ে গিয়েছে, এই যে মৌলবাদ আরো বেশি ভয় পেয়ে গিয়েছে, ভারতের গণতন্ত্রের কাছে তারা কুক্ষিগত হয়ে যাচ্ছে, আর এই পরাজয় তারা মেনে নিতে পারছে না, তাই আরো বেশি করে সহিংসতা দেখাচ্ছে। আর এই সহিংসতার বলি হচ্ছে কারা? মুস্তাফিজুর রহমানদের মতন শীর্ষস্থানীয় খেলোয়াড়রা। বুঝতে পারছেন, আজ বিসিসিআইও জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেওয়া যাবে না। এর জন্য দায়ী কারা? দায়ী? বাংলাদেশি মিডিয়াগুলো খবর করছে যে ভারতের হিন্দুত্বের ঘৃণার জন্য মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো। না ভাই না, হিন্দুরা হঠাৎ করেই আপনাদের বিরুদ্ধে গর্জে ওঠেনি। আপনাদের ওখানে 2024-এর 5ই আগস্টের পর থেকে যা হয়েছে সেই সমস্ত ঘটনার লিস্ট ডাউন করুন, একটা তালিকা তৈরি করুন, কেন ঘটনা হলো তার জন্য আপনারা জবাবদিহি করুন, জাতির কাছে নিজেদেরকে উন্মুক্ত করুন। আজ কেন আপনাদের ফল এই মুস্তাফিজুর রহমানদের ভুগতে হবে? কেন? আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম আইপিএল,
বুঝতে পারছেন? আপনাদের ওই বিপিএল কেউ দেখে না, আপনাদের ওই বাংলাদেশের লোকজনই দেখে। বুঝতে পারছেন? এই খুলনা ঢাকার খেলা কেউ দেখে না, আইপিএল গোটা বিশ্ব দেখে। আর ওই আইপিএলে খেলতে পারলে মোস্তাফিজুর রহমানের দাম আরও বাড়তো। এর জন্য আপনারা দায়ী। বুঝতে পারছেন? ওসমান হাদির মতন সব দায় খালি ভারতের উপর চাপিয়ে দিলাম, তারপর আমরা মাথায় হাত দিয়ে শুয়ে থাকব। দেখুন 5 নম্বরে বলছে 21শে ফেব্রুয়ারি সরস্বতী পুজোর ছুটির বাতিল, সরকারের সিদ্ধান্তে তীব্র বিতর্ক। কে বোঝায় এগুলো? 21শে ফেব্রুয়ারি কি ছিল? ভাষা দিবস। ভাষা দিবসের উৎপত্তি কোথায়? এই বাংলাদেশ। 1952 সাল ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন আপনারা যেই ভাষার জন্য একটা দেশ স্বাধীন হয়ে গেল, আজ সেই ভাষা দিবসকে আপনারা অস্বীকার করছেন। সরস্বতী পুজো, সরস্বতী পুজো তো সকলের, বিদ্যার দেবী, সেখানে ধর্ম কেন আসছে? আজ পর্যন্ত তো বাংলাদেশ হোক পূর্ব বাংলা যখন ছিল না, যখন ছিল শুধুমাত্র বেঙ্গল, কিন্তু তখনও সরস্বতী পুজোর মতন এরকম সর্বজনীন পুজোয় প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু অংশগ্রহণ নিত। আর আজ সরস্বতী পুজোর ছুটি বাতিল করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। ভেবে দেখুন একবার। কি বলছে? আন্তর্জাতিক মাতৃদিবস ও শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় ছুটি বাতিল করে 2026 শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে মে দিবস, সরস্বতী পুজোর ছুটিও বাদ দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? মে দিবস, মে দিবস, শ্রমিক দিবস যাকে বলে, মানে এই সরকার শ্রমিকদেরও পক্ষে নয়, ডক্টর মোহাম্মদের অন্তর্বর্তী সরকার, সেই ছুটিটাকেও বাতিল করে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত তালিকায় বলা হয়েছে 2026 সালে মাধ্যমিক ও নিম্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ছুটি থাকবে 64 দিন, 2025 শিক্ষাবর্ষের তুলনায় 12 দিন কম। বুঝতে পারছেন? 12খানা ছুটি ক্যান্সেল। আচ্ছা, জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবের একাধিক ছুটি তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এবার দেখুন, ডেভিল হ্যান্ড চলছে, এখনো ডেভিল হ্যান্ড চলছে। আমার দেশ করেছে ডেভিল হ্যান্ড অভিযানে 2 আওয়ামী লীগ নেতা আটক। এই যে এরা হচ্ছে সেই 2 আওয়ামী লীগ নেতা। একবার এনাদের মুখগুলো দেখুন, চেহারাগুলো দেখুন, এবং বয়স আপনারা নিজেরই আন্দাজ করে নিতে পারবেন, যদিও এখানে লেখা আছে। কি বলছে? ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর বিশেষ অভিযানে বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউনুচ মোল্লা, 65 বছর বয়স একজনের, ভাওয়াল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর, 70 বছর বয়স, এদেরকে গ্রেপ্তার করেছে সালথা থানার পুলিশ। ভাবুন, একজনের বয়স 65, অন্যজনের বয়স 70। আর আগেরটায় দেখালাম যাকে পিটিয়ে মারার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তার বয়স 50। বুঝতে পারছেন? যাদের লড়ার ক্ষমতাটুকু নেই তাদেরকে ডেভিল হান্টে গ্রেপ্তার করে নিয়ে চলে আসছে। বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এ তো হিটলারের থেকেও খারাপ, এ তো হিটলারের থেকেও খারাপ। আর আপনারা খালি ভারতের বিরুদ্ধে কথা বলে যান, খালি ভারতের বিরুদ্ধে কথা বলে যান, একবারও নিজেদের দিকে তাকিয়ে দেখবেন না যে কি হচ্ছে, কোথায় গিয়ে পৌঁছেছে আপনাদের ওখানে মৌলবাদী ভাবধারা। আর এরকম অবস্থায় দাঁড়িয়ে জামাত কি বলছে? জামাত বলছে বাংলাদেশ ইসলামিস্ট পার্টি ওপেন টু ইউনিটি গভর্নমেন্ট আফটার ফেব্রুয়ারি ভোট। বুঝতে পারছেন? এই নিয়ে একটা মার্চও হয়েছে বিশাল, যে আমরা একটা জাতীয় ঐক্যের সরকার গড়ব, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাতে অংশ নেবে, আওয়ামী লীগ বাদে, এরকম একটা মতলব। আওয়ামী লীগ তো নির্বাচনই লড়ছে না, তাছাড়া সমস্ত দল মিলে একটা সরকার গড়া হবে। কে প্রধানমন্ত্রী হবে এখনো ঠিক হয়নি, এরকম একটা প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। দেখুন, এরকম প্রস্তাব দেওয়ার পরেই জামায়াতের সঙ্গে জোট, এনসিপির 7 দিনে দল ছাড়লেন শীর্ষ 14 নেতা, মানে প্রতিদিন 2 জন করে ছেড়েছে। আরও বড় হচ্ছে পদত্যাগের হিড়িক। এই নামগুলো আপনারা জানেন, মুখগুলো আপনারা চেনেন, সবাই পরিচিত ব্যক্তি, জুলাই যোদ্ধা বলে তারা পরিচয় পেয়েছে এক সময়, এবং আজ তারা সবাই এনসিপির কাছ থেকে মুখ ফেরাচ্ছে। বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ? আর এরকম অবস্থায় যখন দেখছে ভারতের সঙ্গে সম্পর্ক আবার ভালো হয়ে যাচ্ছে, বিএনপির তারেক রহমান চলে এসছে, এস জয়শঙ্করের সঙ্গে তারা বৈঠক করছে, গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে নতুন করে আবার কথাবার্তা শুরু হয়েছে, কারণ 2026-এ সেটা শেষ হয়ে যাচ্ছে, যে চুক্তি হয়েছিল 96 সালে। সেরকম অবস্থায় দাঁড়িয়ে এখন জামাতের আমির তিনি বলছেন না, আমাকেও তো ভারতের হয়ে কিছু বলতে হবে। এতদিন তারেক রহমান তার সঙ্গে এস জয়শঙ্কর কথা বলে কেন গেছে?
কেন এটা হয়েছে, অনেকে বিএনপি বিরোধী হয়ে গেছে, অনেকে না না এই বিএনপি আর নয়, এই না সেই না, বুঝতে পারছেন। আর এরকম সময় শফিকুর রহমান তিনি নিজে থেকে এসেই বলছেন আমার সঙ্গে তো ভারতের কূটনীতির অনেক আগেই বৈঠক হয়েছে, বুঝতে পারছেন। মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন, বাংলা ট্রিবিউন করেছে যে ভারতের কূটনীতিতে সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির, তিনি নিজেই জানিয়েছেন সেই কথা, কেউ বলতে আসেনি, কেউ জিজ্ঞাসাও করেননি, তিনি নিজেই জানিয়েছেন। তাকে খালি প্রশ্ন করা হয়েছিল আপনি ভারত পাকিস্তানের যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে সেটা কিভাবে দেখেন, সেই প্রশ্নের উত্তরে তিনি এত কথা বলে দিয়েছেন। কেন বলেছেন ভাববার বিষয় আছে। বলছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন ভারতের ওই কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এজন্য এটি গোপন রাখা হয়েছে। তাহলে এতদিন বাদে কেন বলছিস? গোপনই রাখতে পারতিস, গোপনই রাখতে পারতিস, এতদিন বাদে কেন বলছিস ভাই? এছাড়া জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করেছে বলেও উল্লেখ করেছেন তিনি। মানে ভালো সাজার চেষ্টা করছে, বুঝতে পারছেন, ভারতের কাছে একটা ভালো ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করছে যে না 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 আমি তো পাকিস্তানের পক্ষে নই, আমি তো ভারতেরও পক্ষে, বুঝতে পারছেন। ওদিকে আইএসআই ফান্ড দিচ্ছে, আমি আপনাদের জানিয়েছি প্রতি কেন্দ্রপতি প্রতি আসনে 1.5 কোটি টাকা করে খরচ করছে এই জামায়াতে ইসলাম, নিজেদের প্রার্থীদেরও দেবে এবং জোট প্রার্থীদেরও ওই একই টাকা দেবে, ঘোষণা করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন। এত টাকা পাচ্ছে পাকিস্তান থেকে। অন্যদিকে দেখছে না পাকিস্তান টাকা দিচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু ভারতকেও আমার দরকার। যদি আমাকে সরকারে থাকতে হয়, বাংলাদেশের ক্ষমতায় আসতে হয়, তাহলে তিনি বুঝে গেছেন যে ভারতকেও এবার দরকার। আর সেই কারণে তিনি নিজের মন গড়া কথা একটা বলে দিচ্ছেন, জানুয়ারিতে আমার এক কূটনীতিকের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল, বৈঠক হয়েছিল গোপন, এবং তিনি বলেছিলেন সেই বৈঠকটাকে গোপন রাখতে, যদিও আমি এতদিন বাদে সেটাকে আর গোপন রাখলাম না, আমি বলে দিলাম সবাইকে, বুঝতে পারছেন। তিনি নামটা বলতে পারছেন না, কারণ নামটা বলে দিলেই মিথ্যেটা প্রকাশ হয়ে যাবে, তিনি যে মিথ্যে বলছেন সেটা সবাই জেনে যাবে, সেজন্য তিনি নামটা বলছেন না। এটা হচ্ছে আসল বিষয়। দেখুন কি বলছি, সাক্ষাৎকারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান। শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা। তিনি নিশ্চিত করেন যে চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে, তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় প্রতিনিধি বৈঠকটি গোপনীয় রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের সবার জন্য উন্মুক্ত হতে হবে, পারস্পরিক সম্পর্কের উন্নয়নের যে কোনো বিকল্প নেই, বুঝতে পারছেন। পাকিস্তান তো আর গঙ্গার জল পাঠাতে পারবে না, তার জন্য ভারতকেই দরকার, এটা বুঝতে হবে আপনাকে। 2026-এই ফুরিয়ে যাচ্ছে সেই জলবন্টন চুক্তি যেটা হয়েছিল হাসিনার আমলে 1996 সালে। সেই গঙ্গার জল তো আর পাকিস্তান পাঠাতে পারবে না, আর সেই গঙ্গার জল চীনও পাঠাতে পারবে না, তাই ভারতকে দরকার। সরকারে আসতে গেলে যেরকম দেশবাসীর সমর্থন দরকার, সেই রকম দেশবাসীর সমর্থন কিন্তু ভারতের সঙ্গে রয়েছে, তার কারণ গঙ্গা, বুঝতে পারছেন, এটাকে আপনাদের বুঝতে হবে। এবার বলছে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে জামায়াত কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে থাকতে আগ্রহী নয়, বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। হঠাৎ তার ঘুম ভেঙেছে, হঠাৎ তিনি লিবারাল সাজার চেষ্টা করছেন, বুঝতে পারছেন, যে আমি তো সবাইকে নিয়ে চলার চেষ্টা করি, না 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 ভারতের বিরুদ্ধে আমি কখনোই কিছু বলবো না, আর পাকিস্তান ঘেঁষাও আমরা নই, আমরা কখনোই কারোর সঙ্গে এককালীন ঘনিষ্ঠতা করি না। এগুলো বুঝতে হবে হঠাৎ কেন বলছেন তিনি। আসলে আতঙ্কে কাঁপছেন, আতঙ্কে। এখন তো আওয়ামী লীগ নেই, একটা সময় বিএনপির ঘাড়ে বসে খুব ভালো নির্বাচনে লড়েছিলেন, আজকে 17 বছর পর ফিরে এসছে। অন্যদিকে 17 বছর পর তারেক রহমান ফিরেছেন, এদিকে এরা দেশেই ছিল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না। 17 বছর পর আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়ার পর সেই দোয়ায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের দোয়ায় নির্বাচন লড়তে এসছেন, বুঝতে পারছেন। এই সময় দাঁড়িয়ে তো কিছু তো একটা করে দেখাতে হবে, দেশের বাসিন্দাদের তো দেখাতে হবে, যারা যে সমস্ত সমর্থক কর্মী রয়েছে তাদেরকে তো অন্তত দেখাতে হবে যে আমাদেরও কিছু আছে। আওয়ামী লীগ নেই এখন, তাহলে প্রতিপক্ষ কারা? বিএনপি, জামায়াতে, এনসিপি আর জামায়াতে একসঙ্গে হয়ে গেছে, তাহলে প্রতিপক্ষ কারা?
বিএনপির সঙ্গে জামায়াত এনসিপির, তাই তো? আর যতগুলো ছোটোখাটো দল আছে তারাও আসবে, নির্বাচনে লড়বে। এরকম সময় দাঁড়িয়ে যাতে প্রতিপক্ষতাই না থাকে, সাধারণ মানুষ যাতে সব ভোট এদেরকেই দিয়ে দেয়, এরকম একটা সহানুভূতি পাওয়ার জন্য তিনি ঘোষণা করে দিলেন যে আমরা ভোটের পর একটা ঐক্য সরকার গড়ব, জাতীয় ঐক্য সরকার। বুঝতে পারছেন কোথায় গিয়ে গেম খেলছেন, কোথায় গিয়ে গেমটা খেলছেন? আর এই গেমগুলো কেন খেলতে হচ্ছে? তার কারণ তার মাথায় এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ভারত। বুঝতে পারছেন? আর সেই কারণেই এখন বলছে জানুয়ারিতে আমাদের বৈঠক হয়েছিল এক কূটনীতিকের সঙ্গে, আমি গোপন রেখেছিলাম, আমাকে গোপন রাখতে বলেছিল। আজ পর্যন্ত মানে 2025 সাল পর্যন্ত গোপন রাখতে বলেছিল। 26 সাল পড়ে গেছে তো আমি বলতে পারি, কোনো অসুবিধা নেই। অদ্ভুত ব্যাপার। যত দিন যাচ্ছে আর এই জিনিসগুলো দেখছি আর ততই হাসি পাচ্ছে। কি বলবো, হাসি ছাড়া আর কিছুই পাচ্ছে না। আপনাদের এই কর্মকাণ্ডের ফল পেতে হচ্ছে মুস্তাফিজুর রহমানদের মতন শীর্ষস্থানীয় খেলোয়াড়দের। বুঝতে পারছেন? লিজেন্ড লেভেলের খেলোয়াড়দের। কেন ভাই, কেন ভুগতে হবে? এটাও তো চিন্তা করার বিষয়, তাই না? আমার গত একটা এপিসোডে যেখানে আমি বলেছিলাম যে জামাত ফাঁসছে আর অন্যদিকে ইউনূস কাঁপছেন, সেই এপিসোডে একজন ভিউয়ার্স কমেন্ট করেছেন যে জামাতের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা বিএনপিতে ঢুকে বসে আছে। বুঝতে পারছেন? সময় বুঝে তারা ঠিক নিজেদের কাজ করে ফেলবে। এটা আমিও অবিশ্বাস করি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইনার মতন ব্যক্তি যিনি জঙ্গি চাষ করেন, তিনি সব জায়গাতেই কিছু না কিছু ছড়িয়ে রাখবেন। বুঝতে পারছেন? এবং সেখান থেকে তার অভ্যন্তরীণ খবর তিনিও যাতে পান, সেই রাস্তা তিনি খোলা রাখবেন, এটা সবাই জানে। কিন্তু আপনাদের বলি, আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি তাদের জন্য আমি এই কথাটা বলি। যখন দলীয় সভা হচ্ছে, যেদিন আসলেন তারেক রহমান 25 ডিসেম্বর, ঠিক তার পরে ওই দলীয় সভায় অনেক বিশৃঙ্খলা, হই হুল্লোড় হচ্ছে। তারেক রহমানের নাম ধরে স্লোগান তুলছেন, যে সময় তিনি কিছু বলতে আসছেন কর্মীদের উদ্দেশ্যে, দলীয় কর্মীদের উদ্দেশ্যে। ঠিক সেই সময় এই ধরনের বিশৃঙ্খলা। তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আপনারা হয়তো নতুন তাই দলের শৃঙ্খলা জানেন না, একটু পুরনোদের থেকে দলের নিয়ম কানুন জেনে নেবেন। আসলে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। হতে পারে জামায়াতের অনেক জঙ্গি এই মুহূর্তে বিএনপিতে রয়েছে, কিন্তু আজ বিএনপি অনেক বেশি শক্তিশালী। কারণ জামাত আর এনসিপির মুখোশটা বাংলাদেশবাসী দেখে ফেলেছে, তাদের চিনে ফেলেছে। তাই যেভাবে ইচ্ছা আপনি বিএনপিতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না, কারণ বিএনপির চাবি এখন তারেক রহমানের হাতে। আশা করি বুঝতে পেরেছেন যা বোঝাতে চাইছি। আর এই এপিসোডটি ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টে লিখে, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।